9.0% এনসিপিকে সাপোর্ট করে, 16.6% আনডিসাইডেড এখন পর্যন্ত। স্টুডেন্ট গ্রুপ যেটা আমাদের এখানে স্যাম্পল সাইজ ছিল 3,957, তার মধ্যে থেকে 24.3% মানুষ বিএনপিকে সাপোর্ট করে এবং 34.3% হচ্ছে জামাতকে সাপোর্ট করে, 16.2% ইসলামী এনসিপিকে সাপোর্ট করে, 19.2% মানুষ এখানে আনডিসাইডেড এখন পর্যন্ত। আনএমপ্লয়েড যারা আছে তাদের মধ্যে থেকে 35.0% বিএনপিকে সাপোর্ট করে, 26.2% জামাতকে সাপোর্ট করে, 5.9% এনসিপিকে সাপোর্ট করে, আদার্স পলিটিক্যাল পার্টিগুলোকে সাপোর্ট করে 5.4% এবং 25.1% এখন পর্যন্ত আনডিসাইডেড। তো আদার্স যারা ছিল তাদের মধ্যে থেকে 28.7% হচ্ছে বিএনপিকে সাপোর্ট করে, 42.9% হচ্ছে জামাতকে সাপোর্ট করে, 7.6% আদার্স পলিটিক্যাল পার্টি এবং 14.6% মানুষ এখন আনডিসাইডেড। এবং সর্বশেষ আমরা যেটা এখানে দেখাতে চাই সেটা হচ্ছে আপনি কোনো পলিটিক্যাল পার্টিকে কেন আপনি এই পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করতেছেন বা পছন্দ করতেছেন। আমরা যে প্রশ্নটা করেছিলাম এখানে যে আপনি জামাত ইসলামীকে সমর্থন করার প্রধান কারণ কি কি, সেখানে আমরা বলেছিলাম যে আপনারা দুইটা অপশন এখানে চুজ করতে পারবেন। যখন যে ব্যক্তি বলেছে যে আমি জামাত ইসলামকে সাপোর্ট করি তখনই তাকে প্রশ্নটা করা হয় পরবর্তীতে আপনি জামাত ইসলামকে কেন সাপোর্ট করতেছেন। তখন তিনি যে রেসপন্স করেছিলেন সেটা হচ্ছে জামাত ইসলামী 44.8% ওই রেসপন্স মনে করে যে জামাত ইসলামী লেস করাপ্ট, এই জন্য করাপশন কম করে, এই জন্য আমি তাকে পছন্দ করি। এবং 40.7% লোক মনে করে যে তাদের অনেস্ট ইমেজ, এই জন্য তাদেরকে পছন্দ করি। 30.3% মনে করে তারা ক্যান সলভ লোকাল প্রবলেম, এই জন্য আমরা তাদেরকে পছন্দ করি। এবং 25.5% মানুষ মনে করে ডেমোক্রেটিক ভ্যালুজ আছে তাদের মধ্যে, এই জন্য তাদেরকে পছন্দ করি। আর আমাদের একটা অপশন ছিল এখানে জুলাই রেভলিউশনারি রুল, এখানে জামাতকে সাধারণ মানুষ মনে করে তাদের 16.4% সাধারণ মানুষ মনে করে জামাতের জুলাইতে রেভলিউশনারি রুল ছিল, এই রুলের কারণে আমরা তাকে পছন্দ করি। রুল ছিল বলতে রুলের কারণে পছন্দ করি। এই কোয়েশ্চেনটি যখন আমরা বিএনপি সাপোর্টার যারা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি বিএনপিকে সমর্থনের প্রধান কারণ কি, তখন 72.1% মানুষ তারা বলেছিল তাদের পাস্ট এক্সপিরিয়েন্স আছে, আগের সরকার চালানোর তাদের অভিজ্ঞতা আছে, এই জন্য আমরা তাদেরকে পছন্দ করি। 72.1% মানুষ। ডেমোক্রেটিক ভ্যালুজ আছে 34.2% মানুষ মনে করতেছিল ক্যান সলভ প্রবলেমস, 26.4% মানুষ মনে করতেছিল লেস করাপ্ট, 22% মানুষ, অনেস্ট ইমেজ 14.8% মানুষ। এবং জুলাই রিভলিউশনারি রুল যখন এটাকে আমরা এইটাতে 9.9% মানুষ মনে করে তাদেরকে আমরা সাপোর্ট করি, তাদের বিএনপির জুলাই রিভলিউশনারি রুল ভূমিকা ছিল। এবং তৃতীয়, আমরা যখন আপনি এনসিপিকে সমর্থন করার প্রধান কারণ কি যখন আমরা প্রশ্ন করি তখন তারা 36.7% মানুষ মনে করে এনসিপির জুলাই রেভলিউশনারি রুল ছিল, এই জন্য আমরা তাদেরকে পছন্দ করি। এবং ডেমোক্রেটিক ভ্যালুজের ক্ষেত্রে 30.4% মানুষ এবং ক্যান সলভ প্রবলেমস এরা 29.9% মানুষ, লেস করাপ্ট 26.9% মানুষ। তো একই প্রশ্ন আমরা যেহেতু আমরা শুরুতেই দেখেছি আমরা 4টা পলিটিক্যাল পার্টিকে এখানে নিয়ে আসার চেষ্টা করেছি, যেহেতু পার্সেন্টেজ যদি 1% প্লাস আমরা এই 4টা পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে আমরা ইসলামী আন্দোলন এখানে একটি পলিটিক্যাল পার্টি। আপনি ইসলামী আন্দোলনকে সমর্থন করার প্রধান কারণ কি, 38.3% মানুষ মনে করে তারা লেস করাপ্ট, 34.6% মানুষ মনে করে তাদের অনেস্ট ইমেজ, 30.3% মানুষ মনে করে ক্যান সলভ প্রবলেমস, 34.1% মানুষ মনে করে ডেমোক্রেটিক ভ্যালুস, আর জুলাই রেভলিউশনারি রুলের ক্ষেত্রে 8.8% মানুষ মনে করে তাদের জুলাই রেভলিউশনের ভূমিকা ছিল। আমরা শুরুতে দেখেছি যে 17% পিপল এখন পর্যন্ত আনডিসাইডেড। এই আনডিসাইডেড কেন তারা আনডিসাইডেড এটা আমরা জানার চেষ্টা করেছি যে আপনি এখনো কোনো দলকে সমর্থনের সিদ্ধান্ত না নেওয়ার প্রধান কারণ কি, তখন কোনো মতামত দেননি এখানে 38.6% মানুষ। এবং অনেকে বলছেন 30.1% মানুষ বলছেন ক্যান নট ট্রাস্ট এনি পলিটিক্যাল পার্টি, 18.1% বলছেন নট ইন্টারেস্টেড ইন পলিটিক্স, 14.4% বলছেন আনক্লিয়ার পলিটিক্যাল সিচুয়েশন, এবং আরও কিছু পার্সেন্টেজ অন্যান্য মতামত দিয়েছেন। এবং শুরুতে আমরা যেই প্রশ্নটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে এখানে যদি আপনার পছন্দের বা সমর্থিত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে আপনার ভোটের সিদ্ধান্ত কি হতে পারে। এই কোশ্চেনটা যখন করা হয়েছে যে যদি আপনার পছন্দের রাজনৈতিক দল এবার নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে আপনার ভোটের সিদ্ধান্ত কি হতে পারে, এখানে রেসপন্স করেছেন 113 জন। এর মধ্যে আমরা মেশিন লার্নিংয়ের মাধ্যমে আওয়ামী লীগ সাপোর্টার যারা তাদেরকে এখানে যখন দেখি যে উইল নট ভোট 58.6% মানুষ, অলমোস্ট 60% মানুষ ভোট দিবেন না এরকম বলেছেন। এবং ভোট আদার্স 5.2% এবং আনডিসাইডেড এখন পর্যন্ত 36.2%। তো একই কোয়েশ্চেন যখন আমরা জাতীয় পার্টির ক্ষেত্রে দেখি তখন জাতীয় পার্টির উইল নট ভোট 16.6%, ভোট আদার্স 26.4% এবং আনডিসাইডেড 57%। জি ধন্যবাদ। আমাদের ফর্মাল রিপোর্ট এইটুকুই ছিল। আমরা যদি এখানে আমি শুরুতে আরেকটু ক্লিয়ার করতে চাই আপনাদের, সেটা হচ্ছে আমাদের এটা টাইম ফ্রেমটা ছিল নভেম্বরের 21 নভেম্বর থেকে ডিসেম্বরের 20 ডিসেম্বর পর্যন্ত।
এবং এর পরবর্তী সময় আমাদের এটা ছিল বেসলাইন সার্ভে, আমরা একটা মিডলাইন সার্ভে কন্ডাক্ট করতেছি এবং লাস্টের দিকে নির্বাচনের 4-5 দিন আগে হয়তো আমরা একটা এন্ডলাইন সার্ভের রিপোর্ট আমরা পাবলিশ করব। এবং সেক্ষেত্রে বেসলাইন সার্ভেটা আমাদের এইটা, এবং বেসলাইন সার্ভের ওই টাইম ফ্রেমের মধ্যে আমাদের এই ডেটাগুলো, এবং এর পরবর্তী সময় আমরা দেখি যে এখানে অনেকগুলো ঘটনা ঘটেছে। আমরা এগুলো আপনাদের আলোচনার মাধ্যমে, আমাদের এখানে এক্সপার্টরা আছে এখানে, তাদের আলোচনার মাধ্যমে আসবে। এবং যদি এই পর্যায়ে আমরা শুরুতেই এক্সপার্ট অপিনিয়নের দিকে যাব, জি আমরা শুরুতে এক্সপার্ট অপিনিয়নের দিকে যাব। এ পর্যায়ে আমরা জি ধন্যবাদ। আমরা এ পর্যায়ে এক্সপার্ট অপিনিয়নে দিয়ে যাবো। আমাদের আজকের প্রোগ্রামের ফরমেশনটা হচ্ছে রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরা, পাশাপাশি হচ্ছে আমাদের এক্সপার্ট অপিনিয়ন, এবং পরবর্তীতে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমরা কোয়েশ্চেনগুলো অ্যান্সার করার চেষ্টা করব। এবং এ পর্যায়ে আমরা অনুরোধ করছি, আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত অতিথি এবং ডক্টর মোস্তাক আহমেদ খান, এবং তিনি প্রফেসর সোয়াস ইউনিভার্সিটি অফ লন্ডন। স্যারকে আমি অনুরোধ করছি আমাদের এই রিপোর্টের উপরে পর্যালোচনা তুলে ধরার জন্য। আমি শফিউল আলম শাহিন, নির্বাহী পরিচালক, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি, IILD। জি শাহিন, দীর্ঘই। আপনি কি এখানে বসলে মনে হয়? জি থ্যাংক ইউ। তো আমার নাম মুশতাক হুসেন খান, ময় রস্যকার তালিবস্য তোয়াকার ক, হয় রস্যকার দন্তস্ব একার ন, খোয়াকার ন। আমার মুশতাক অনেকভাবে বানান করা হয় বাংলাদেশে। আচ্ছা, আমি সোয়াস ইউনিভার্সিটি অফ লন্ডন এর প্রফেসর। তো জরিপ ভেরি ইন্টারেস্টিং, কিন্তু জরিপ নিয়ে আমাদের একটু সায়েন্টিফিকলি বুঝতে হবে। জরিপ এক মুহূর্তের একটা যাচাই। এখন ডিসেম্বরের মাঝামাঝি সময় আপনাদের জরিপটা মোটামুটি হয়েছে। ওই সময় যদি একটা নির্বাচন হইতো তাহলে কি হইতো, এটা যদি বৈজ্ঞানিকভাবে করা হয় তাহলে সেটার আমরা একটা ধারণা পাবো। এবং আমার মনে হচ্ছে এটা খুব বৈজ্ঞানিকভাবেই একটা জরিপ করা হয়েছে। কিন্তু তার মানে না যে ফেব্রুয়ারির নির্বাচনে এরকম কিছু একটা হবে, তাই না? অনেক ঘটনা ঘটেছে, আরও অনেক ঘটনা ঘটবে, পরে কি হবে সেটা দেখা যাবে। আমি কিছু মোটা দাগের কথা বলতে চাই বিশ্লেষক হিসেবে। সো বিশ্লেষণ আর জরিপ কিন্তু ভিন্ন। এখন জরিপ থেকে আমি কি বিশ্লেষণটা বের করছি আমি সেটা কথা বলতে চাই। দুইটা জিনিস আমার কাছে খুব চোখে পড়েছে এই জরিপে, যেটা খুবই ইন্টারেস্টিং, এবং এই দুইটার ভিত্তিতে আমি একটা বড় মাপের একটা তত্ত্বের কথা বলতে চাই যে এই নির্বাচন কি নিয়ে হচ্ছে। প্রথম জিনিসটা যেটা চোখে পড়ে সেটা হচ্ছে যে 1 বছর আগে যে জরিপগুলো হয়েছিল, ইনোভেশনের একটা বড় জরিপ হয়েছিল, 1 বছর না 6 মাস। হ্যাঁ, তো সেখানে যেটা হচ্ছে ওটাও বেশ সায়েন্টিফিক ভাবে করা হয়েছিল, এবং এটা আরেকটা জরিপ, এটাও সায়েন্টিফিক ভাবে করা হয়েছে। এখানে পার্থক্যটা কি? ইনোভেশনের জরিপে আমরা দেখেছিলাম যে ওই সময় বিএনপি 10% আগায় ছিল কম্পেয়ার টু জামাত। ঠিক আছে, ওইটা একটা সায়েন্টিফিক জরিপ ছিল। পরে অনেকে বলে 70% লোক জামাতকে ভোট দিবে, ওগুলো সায়েন্টিফিক না। কিন্তু ইনোভেশনেরটা একটা মোটামুটি সায়েন্টিফিকের জরিপ ছিল। এই জরিপে একটা পরিবর্তন এসছে। এটা এখন কতটা সঠিক কিনা সেটা পরের কথা, কিন্তু ইন্টারেস্টিং যেটা বিশ্লেষণের দিক থেকে একটা চেঞ্জ আসছে। চেঞ্জটা কি? এখন যদি আমরা জামাত প্লাস এনসিপি প্লাস ইসলামিক আন্দোলনের ভোট যোগ করি তাহলে তারা বিএনপির থেকে 10% আগে আছে। মানে টোটালি জিনিসটা উল্টে গেছে। আগে ছিল বিএনপি 10% আগে, এখন হচ্ছে জামাত, এনসিপি আর ইসলামিক আন্দোলন 10% বেশি। এটা হচ্ছে একটা ভেরি ইন্টারেস্টিং। এটা নিয়ে আমরা বিশ্লেষণ করতে পারি কি হচ্ছে, কেন হচ্ছে।
সেকেন্ড যেটা আমার চোখে পড়ছে এই জরিপে ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে কারা কোন দিকে ভোট করছে। এখন এখানে দেখা যাচ্ছে জরিপে যে যারা তরুণ, যারা বেশি শিক্ষিত, যারা শহুরে, তারা জামাত এনসিপির দিকে ভোট দিচ্ছে। যারা ব্যবসায়ী, যারা শ্রমিক বা কৃষক, তারা বিএনপিকে বেশি ভোট দিচ্ছে। এটাও ভেরি ইন্টারেস্টিং। এখন এই দুইটা ইন্টারেস্টিং জিনিস ইনোভেশনও একই রকম ট্রেন্ড ছিল। একই ছিল। আচ্ছা, তো এখন এটার একটা আমি একটা নিজের ব্যক্তিগত বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করবো, সেটা সম্পূর্ণ ভুল হতে পারে, কিন্তু এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ। আমার মনে হয় যে জুলাইতে যে ঘটনাটা ঘটেছিল, জুলাইয়ের ঘটনা ছিল বাংলাদেশে একটা বৈপ্লবিক ঘটনা। এখানে আমাদের যুবক যুবতীরা রাস্তায় নেমে একটা আন্দোলন করতে গিয়ে দেখলো যে তাদের উপরে যে অত্যাচারটা আসলো সেটা একটা কর্তৃত্ববাদী সরকারের অত্যাচার না, সেটা একটা ফ্যাসিস্ট সরকারের অত্যাচার। এবং সেটা দেখে পুরা দেশের সব মানুষ রাস্তায় নেমে ফ্যাসিস্ট সরকারকে নামায় দিল। এখন বাংলাদেশের এক অংশ লোক মনে করে যে জুলাই হচ্ছে একটা পথ পরিবর্তনের মুহূর্ত এবং তারা পরিবর্তন চায়। এটা একটা গ্রুপ। এখানে ডান বামের বিষয় না, এটা ইসলাম সেকুলারের বিষয় না। একটা গ্রুপ বাংলাদেশে পরিবর্তন চায়। এই জন্য আমি মনে করি এটা ইসলাম বনাম সেকুলারিজমের এই ভাগ দিয়ে দেখা ভুল হবে। কেন জামাত আগাচ্ছে, কেন বিএনপি কি হচ্ছে, এটা ভুল হবে। এটা ওই ডিবেট না। যে গ্রুপটা পরিবর্তন চায় সেটা একটা গ্রুপ। আরেকটা কিন্তু বড় গ্রুপ আছে বাংলাদেশে যারা স্থিতিশীলতা চায়। তারা চায় এই সব হাঙ্গামা থেকে আমরা বের হয়ে আসে চলে যাই যে জায়গায় আমরা আগে ছিলাম। এবং আপনি দেখেন যে কারা বিএনপির পিছনে যাচ্ছে, যারা মনে করছে যে বিএনপির রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা আছে, বিএনপির পিছনে ক্ষমতাশীলরা আছে, প্রশাসনে, সেনাবাহিনীতে, ভারত, সবাই বলছে বিএনপির সঙ্গে আমরা ব্যবসা করতে পারবো। অর্থাৎ যারা স্থিতিশীলতা চায় তারা বিএনপির দিকে ঝুঁকছে, যারা পরিবর্তন চায় তারা জামাত এনসিপির দিকে ঝুঁকছে। আমি মনে করি এটাই হচ্ছে এই আসন্ন নির্বাচনের মূল দ্বন্দ্ব। এখন এখানে হচ্ছে আমাদেরকে নাগরিক হিসেবে, আমি ব্যক্তিগতভাবে কোনো পক্ষে না, আমি ব্যক্তিগতভাবে পরিবর্তন দেখতে চাই বাংলাদেশে, আবার মোটামুটি স্থিতিশীলতাও আমি চাই। আমরা সবাই সেখানে। ব্যাপারটা হচ্ছে পরিবর্তন আর স্থিতিশীলতা কিন্তু সাংঘর্ষিক। আপনি যদি একেবারেই স্থিতিশীল চান, যে যারা আগে যাদের ক্ষমতা ছিল, যারা আগে পয়সা বানাইছে, যারা আগে ক্ষমতাশীল ছিল, তাদেরকে আমরা টাচ করব না, কারণ তাদেরকে টাচ করলে তারা গন্ডগোল করবে। আপনি যদি স্থিতিশীলতা চান এমন পর্যায়ে যে আপনি কাউকেই টাচ করবেন না, তাহলে কোনো পরিবর্তন হবে না। এবং যারা মনে করে যে ওইভাবেই আমরা আবার অর্থনীতি চালাবো, প্রবৃদ্ধি হবে, আমি ব্যক্তিগত মনে করি ভাবে এটা হবে না, কারণ ওই মডেল ফেল করেছে। ওই মডেলে আমাদের আসলে টেকসই প্রবৃদ্ধি উন্নয়ন হয় নাই। আবার উল্টো দিকে যদি কেউ মনে করে আমরা সবই কালকে পরিবর্তন করে ফেলবো, বিপ্লবিক একটা পরিবর্তন করে ফেলবো, তাহলে তাদের যেই বিরোধিতা আসবে বিভিন্ন মহল থেকে, প্রশাসনের ভিতর থেকে, বিভিন্ন এজেন্সির ভিতর থেকে, ব্যবসায়ী মহল থেকে, বাইরের জগৎ থেকে, ভারতের থেকে, আপনি সবই একসঙ্গে পরিবর্তন করে ফেলবেন, তাহলেও আপনি টিকবেন না। অর্থাৎ এই জিনিসটাকে আমাদেরকে পরিষ্কার করতে হবে যে এই দুই জোট কে কোন পরিবর্তন চায় আর কে কিভাবে স্থিতিশীলতা রাখবে, আমাদের এটাকে জানতে হবে। কারণ এটা না জেনে না বুঝে আমরা ভোট করতেছি, ভাবতেছি যে আমাকে জামাত এটা দিবে, আমাকে বিএনপি এটা দিবে। এমনও হইতে পারে যে জামাত এসে কোনো পরিবর্তন করবে না, বা বিএনপি এসে স্থিতিশীলতা রাখতে পারবে না, হইতেই পারে। বিএনপি এসে স্থিতিশীলতা রাখতে গিয়ে দেখবে যে আমি স্থিতিশীলতা রাখতে পারতেছি না, অর্থনীতি ভেঙে পড়ছে। বা জামাত এসে হয়তো আমাদেরকে সবাইকে মানে অবাক করবে যে সে পরিবর্তন করলো না, হইতে পারে। তো এখন আমাদের করণীয়টা কি? এই জরিপটা হচ্ছে একটা সুযোগ আমাদেরকে সবাইকে দলগুলোর সামনে দাবি করা, যে আপনি আমাদেরকে বুঝান যে আপনারা কি করবেন, পরিবর্তনের ক্ষেত্রে কি করবেন। শুধু বললে যে আমরা দুর্নীতি চাই না,
শুধু বললে যে আমরা চাঁদাবাজি চাই না, এটা যথেষ্ট না। দুর্নীতির সম্বন্ধে আপনারা ক্রিটিক্যালি কি করবেন? এই যে চুরি হয়েছে এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা, এই সরকার সেটা ফেরত আনার কাজটা শুরু করেছে, শেষ করতে পারে নাই। কেন পারে নাই? কারণ তারা আইনের মাধ্যমে চুরির টাকা ফেরত আনার চেষ্টা করতেছে। আইনের মাধ্যমে আনা খুব কঠিন, আপনাকে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করতে হবে এটা ফেরত আনার জন্য। তো আমাদের জানতে হবে যে পরবর্তী যে রাজনৈতিক সরকার যেটা আসবে, কারণ এই সরকার বলছে আমরা তো রাজনৈতিক সরকার না, আমরা ওই ক্ষমতা প্রয়োগ করতে পারবো না। তো রাজনৈতিক সরকার কি করবে? এই যে চুরির টাকা এরা কিভাবে ফেরত আনবে? আমাদের যে এই যে উঁচু মূল্যে আমাদের সব এই বিদ্যুৎ দেওয়া হয়েছে চুক্তি, এগুলো নিয়ে তারা কি করবে? আমাদের যে বৈদেশিক চুক্তিগুলো হয়েছে সেই নিয়ে তারা কি করবে? আমাদের যে ব্যাংক চুরি হয়ে গেছে, ব্যাংক তারা কিভাবে ঠিক করবে? আমাদের যে প্রত্যেকটা নিয়োগ দেওয়া হয় দলীয় কারণে এবং দুর্নীতির মাধ্যমে, এই নিয়োগ ব্যবসা তারা কিভাবে থামাবে? আমরা জানতে চাই। যতই কংক্রিট মানুষের কথা বলবে যে আমরা আসলে আমরা এটা করব, যাতে করে নিয়োগের ক্ষেত্রে নিয়োগ ব্যবসা না হয়, কি করবেন আপনারা? আমরা জানতে চাই। তাহলে এই জিনিসটা নিয়ে মানুষে সঠিকভাবে ভোট দিতে পারবে যে আমরা পরিবর্তন চাই, এই পরিবর্তন চাই। আর আপনি যদি মনে করেন যে আপনি স্থিতিশীলতা দিবেন বাংলাদেশকে, তাহলে কিভাবে দিবেন? আপনার মিত্র কারা, শত্রু কারা? আচ্ছা, ভারত তো অলরেডি বলে দিয়েছে তারা জামাতকে চায় না। তাহলে জামাতকে বলা উচিত যে ভারত ছাড়া তারা অন্য কার সঙ্গে তারা মৈত্রী করবে? তারা কি চায়না, আমেরিকা, পাকিস্তান, কার সঙ্গে? আমরা জানতে চাই। ভারত বাই দ্য ওয়ে এখন দুনিয়াতে কিন্তু শক্তিশালী শক্তি না, সবাই ভারতকে ত্যাগ করেছে। ভারত ছাড়া কিন্তু আমাদের এখানে টিকে থাকা খুবই সম্ভব, কিন্তু আপনাকে একটা স্ট্র্যাটেজি দিতে হবে। আমি বলছি না বিএনপি ভারতকে চায়, বিএনপি কিছু বলে নাই, বিএনপি হয়তো ভারতকে চায় না। বিএনপিকে বলা উচিত তার আন্তর্জাতিক মিত্ররা কারা। ঠিক আছে? কারণ হচ্ছে যে এখন মানুষ শুনতেছে যে ভারত বলতেছে আমি বিএনপিকে চাই, তো বিএনপি কি ভারতকে চায়? আমার তো মনে হয় না। তাহলে বিএনপিকে বলা উচিত তার মিত্র কারা, জামাতকে বলা উচিত তার মিত্র কারা, নাহলে মানুষ ভুল কারণে ভুল মানুষকে ভোট দেবে। ঠিক আছে? তো এখন এই আগামী মাসটা হবে খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এই নির্বাচনটা আমার মতে হবে পরিবর্তন বনাম স্থিতিশীলতা। আমি কতটা পরিবর্তন চাই, কতটা স্থিতিশীলতা চাই, এবং দুই দল যখন এটা পরিষ্কার করবে, আমরা সত্যিকার অর্থে একটা ভালো নির্বাচন হবে এবং সত্যিকার অর্থে আমাদের একটা দিক নির্দেশনার নির্বাচন হবে। কিন্তু না হলে যেটা এই যে আবছা আবছা মানে অন্ধকার ঘরে হাতি ধরে ধরে, এটা কি হাতি না ঘোড়া আমরা বোঝার চেষ্টা করতেছি, এটা যাতে না হয়। এবং এটাই হচ্ছে আমি এক্সাইটেড এই জরিপটা নিয়ে। আমি এই জরিপটা নিয়ে এক্সাইটেড কারণ এই জরিপটা নিয়ে আমরা অনেক আলোচনা করতে পারি এবং এটা নিয়ে আমরা দলগুলোর সামনে গিয়ে বলতে পারি যে ভাই এটা বুঝান।